friends and students, welcome to SB Education and Career. I have come here to teach you spoken English, communicative English. Okay, so let's go to the board. তো আজকে আমি তোমাদের শেখাবো স্পিক ইংলিশ উইথ হ্যাভ, হ্যাজ, হ্যাড. So spoken English is very much needed for various kind of examination and various kind of jobs. You know, spoken English টা খুবই প্রয়োজনীয় এবং spoken English বলতে গেলে কি কি করতে হয় আমি পূর্ববর্তী ভিডিওতে বলে দিয়েছি. আমি পাশাপাশি বাংলায় বলছি প্লাস ইংরেজিতে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়. তো আজকে শেখাবো যে স্পিক ইংলিশ উইথ হ্যাভ, হ্যাজ, হ্যাড. এই হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে আমরা কিভাবে কথা বলবো সেই জিনিসটা আমি শেখাবো. ডেসক্রিপটিভ ইংলিশ চলছে, তার সাথে অন্যান্য ক্লাসগুলোও চলছে. স্পোকেন ইংলিশে তোমরা আরও ক্লাস চাইছো, তাই আমি স্পোকেন ইংলিশের ক্লাসগুলো আরও দেওয়ার চেষ্টা করছি. তো আমাদের ইংলিশ বলতে গেলে যে ভাবগুলো প্রয়োজনীয় হয় অক্সিলারি ভাব এবং মডাল অক্সিলারি প্লাস মূল ভাব, তার মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড অন্যতম. তাহলে এই হ্যাভ, হ্যাজ, হ্যাডটা কখন ব্যবহার হয় বাংলা বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে সেগুলো আমরা একটু জেনে নিই. যেমন আমি যদি বলি সে কাজটি করেছে, তাহলে আমি যদি বলতে চাই কারোর সঙ্গে স্পিক করতে চাই, কথা বলতে চাই, তাহলে সে কাজটি করেছে আমি প্রথমে লিখব হি করেছে, কাজটি করেছে, তাহলে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক. ওকে, এবারে আমি বলেছি যে কথা যদি বাড়াতে হয় উইথ এ ভিউ টু স্পিকিং ইংলিশ ইউ হ্যাভ টু নো দ্য বেসিক গ্রামাটিক্যাল কনসেপ্ট অ্যান্ড স্ট্রাকচার, and with the help of grammatical structure you can extend the sentence according to your own. It is not any difficult, not at all difficult to speak English. Only confidence and right approach needed to speak English fluently. Okay, we have to follow the same rule. তো he has done the work, সে কাজটি করেছে. আমি এর বাক্যটাকে বাড়াতে চাই সন্ধ্যাবেলা, in the evening, EVENING, ইভিনিং. ওকে, এবারে আমি যখন এসেছিলাম when, আমি আসছিলাম যখন when I was coming. অর্থাৎ দেখা গেল যে বাক্য কিন্তু বড় হতে পারে, বাক্য বড় করা কোনো অসুবিধে নয়, কিন্তু যেটা প্রয়োজন সেটা হলো যে বাক্যটাকে নিজের মতো করে বেসিক কনস্ট্রাকশনটা, বেসিক স্ট্রাকচারটাকে তৈরি করা. তাহলে আমি প্রথম কি রাখবো, আমি যদি বলি তুমি কি ভাত খেয়েছো, জিজ্ঞাসাও করা যায় তুমি কি ভাত খেয়েছো, তাহলে কি লিখব হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো. এখানে হ্যাজ হলো কেন, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হ্যাভ হলো কেন, ইউ আছে তাই হ্যাভ হলো. এই নিয়মগুলো, বেসিক নিয়মগুলি ওয়ান বাই ওয়ান আমি আলোচনা করব. হ্যাঁ, তোমরা দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে. ওকে, তাহলে আমি প্রথমে বুঝবো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড কোথায় ব্যবহার হয়. আমাকে কথা বলতে গেলে তাহলে আমাকে প্রথমে জানতে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড কোথায় ব্যবহৃত হয়. না পারফেক্ট টেন্স, আমি আজকে আলোচনা করব পারফেক্ট টেন্স নিয়ে. উইথ এ ভিউ টু স্পিকিং ইংলিশ উই হ্যাভ টু নো দ্য পারফেক্ট টেন্স, অ্যান্ড ইন টাইম of speaking perfect tense we need to use have, has, had. It is not that in time of only using perfect tense, but in indefinite tense also there have is used, but in that case have is the main verb. অর্থাৎ indefinite tense এ যখন have ইউজ করি সেটা হচ্ছে মেন ভার্ব হয়ে যায়. এই যেমন I have a dog, here have is the main verb বা principal verb. কিন্তু আমরা যখন এখানে পারফেক্ট টেন্সে ইউজ করব তখন সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হবে. ওকে, এটা মনে রাখতে হবে. তাহলে পারফেক্ট টেন্স হ্যাভ, হ্যাজ, হ্যাড পারফেক্ট টেন্সে ইউজ হয়. তাহলে এই পারফেক্ট টেন্স কীভাবে কনস্ট্রাক্ট করব, পারফেক্ট টেন্স গঠন করার নিয়ম কি, আমরা কথা বলতে গেলে বেসিক জিনিসটা নিয়ে নেব. কি নিয়ম না, প্রথমে কর্তা রুল বা নিয়ম. ওকে, তাহলে কর্তা প্লাস হ্যাভ বা হ্যাজ
ঠিক আছে, প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পিপিটি পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাড়াতে গেলে এক্সটেনশন লাগবে, কি লাগবে। ওকে, তাহলে পারফেক্ট টেন্স আগে কাকে বলে জেনে নিই, তারপরে নিয়ম কাকে বলে না যে কাজ কর্তা যে কাজ সবেমাত্র সম্পন্ন করেছে কিন্তু তার রেশ রয়ে গেছে। যেমন কি আমি ভাত খেয়েছি, মানে আমি সবেমাত্র খেলাম এবং খাওয়ার রেস্টটা রয়েছে তা আমি বললাম, তাহলে আই হ্যাভ ইটেন রাইস। সে গান গেয়েছে, ছেলেরা স্কুলে গিয়েছে। অর্থাৎ এখানে কি করে বুঝবো যে এটা পারফেক্ট টেন্স? আগে আমি টেন্সে যদি পারফেক্ট আলোচনা করে দিয়েছি পার্ট, কিন্তু তবুও স্পোকেনের জন্য আমি আবার সেগুলো রিমাইন্ড করে দিচ্ছি। কি করে বুঝবো? হ্যাঁ, যেমন খেয়েছে, বলেছে, দেখেছে, অর্থাৎ ভার্বে ক্রিয়ার সাথে ক্রিয়ার শেষে ছে প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে, হ্যাঁ ছে প্রেজেন্ট টেন্সে হবে। বর্তমানকালে আমি লিখে নিই বর্তমানকালে, আর ক্রিয়ার শেষে ছিল, করেছিল, খেয়েছিল, এটা অতীতকালে। আর ক্রিয়ার শেষে করে থাকবে ভার্বের শেষে, এটা হচ্ছে ভবিষ্যৎকালে। এগুলো থাকে, এইটা দেখে বুঝতে হবে যে এটা হচ্ছে পারফেক্ট টেন্স। যেমন সে বলে থাকবে, সে গিয়ে থাকবে, সে করে থাকবে, সে খেয়ে থাকবে, সে দেখে থাকবে। অতীতকালে সে গিয়ে থেকেছিল, এই যে অতীতকালে গিয়ে থেকেছিল, হ্যাঁ করে থেকেছিল, বলে থেকেছিল, বা রোগীটি ডাক্তারবাবু আসার পূর্বেই মারা গিয়েছিল। এই ব্যাপারটা, এই ধরনের যে বাক্যগুলো আসবে সেগুলো পারফেক্ট টেন্সের মধ্যে পড়বে। আচ্ছা, এবার আমরা পারফেক্ট টেন্সের কি করে ব্যবহার করব কয়েকটা উদাহরণ দিয়ে দেখি। যে আমরা যদি কাউকে কথা বলতে চাই যে রমা কখন এসেছে, জিজ্ঞাসা না, তাহলে হোয়েন হ্যাজ রমা কাম, ঠিক আছে। তাহলে এখানে রমা কখন এসেছে, হোয়েন হ্যাজ রমা কাম। ওকে, হ্যাঁ আমি গান গেয়েছি, আই হ্যাভ সাং এ সং। অর্থাৎ এই যে এসেছে, গিয়েছি, এই যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আমি করলাম প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টে যখনই বসবে তখনই কথা বলার সময় এটা খেয়াল করতে হবে। কি নিয়মটা আমি বলে দিলাম, কর্তা প্লাস হ্যাভ হ্যাজ এবং তারপরে কি থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা কি বলেছিলাম, এবারে কর্তা কি আসি, কর্তার ক্ষেত্রে ফার্স্ট পারসন কি, কর্তার ক্ষেত্রে ফার্স্ট পারসন কাকে বলে না আমি, আমরা হচ্ছে ফার্স্ট পারসন। এটা হচ্ছে আই উই, ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কি ইউ, তুমি তোমরা, ইউ তুমি তোমরা। থার্ড পারসন কি না সে তাহারা। তারপরে রাম শ্যাম, যদু মধু, বাবা মা সব, হ্যাঁ ফাদার মাদার ইট, এগুলো সব থার্ড পারসন। তাহলে এই পারসন অনুযায়ী আমরা পারসনটা আমাদের মনে রাখতে হবে। হোয়াইল স্পিকিং উই হ্যাভ টু রিমেম্বার ইন হুইচ পারসন উই আর স্পিকিং, অর্থাৎ কোন ব্যক্তিতে, কোন কর্তায়, কোন
পুরুষে আমরা কথা বলছি, বাংলায় পুরুষ বলা হয়, প্রথম পুরুষ, হ্যাঁ, তা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, যাই হোক। তো এইবারে কোন পুরুষের সঙ্গে, কোন পার্সনের সঙ্গে কোন ভার্ব বসবে, তাহলে আই উই, এক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে হ্যাভ হবে, প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, আই উই। আচ্ছা, এবারে হ্যাভ, আর ইউ, ইউ এখানেও হ্যাভ হবে, আর হি, সি, অন্যান্য, অ্যান্ড আদার্স, আদার্সের ক্ষেত্রে হ্যাজ হতে পারে অথবা হ্যাভ হতে পারে। তাহলে কখন হ্যাজ হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হলে হ্যাজ হবে। একমাত্র সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ হয়, যেমন দে কখনো হ্যাজ হবে না, দে হ্যাভ, দে হ্যাভ ডান। আচ্ছা, ওকে, কিন্তু ইট হ্যাজ বিন টোল্ড, তাহলে এখানে হ্যাজ হলো, এটা প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে এইভাবে বোঝা গেল যে in time of speaking anything in English we have to remember the use of have and has in sentences. ওকে, তাহলে এইভাবে বুঝলাম কোথায় হ্যাভ হবে এবং কোথায় হ্যাজ হবে। এইভাবে পাস্ট টেন্সে বলে রাখি, পাস্ট টেন্সে সব জায়গায়, ইন পাস্ট টেন্স সব জায়গায় হ্যাড ব্যবহার করতে হয়, সব পুরুষের ক্ষেত্রে। পাস্ট টেন্সে সমস্ত পুরুষের ক্ষেত্রে পার্সন এর ক্ষেত্রে হ্যাড ইউজ হয়, হ্যাড ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন দে হ্যাড, আই হ্যাড, শি হ্যাড, রাম হ্যাড, ঠিক আছে, ইউ হ্যাড, সমস্ত জায়গায় হ্যাড ইউজ হবে। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে। ওকে, এবারে আসি ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে উইল বা শ্যালের পরে সব সময় হ্যাভ হবে, মনে রাখতে হবে, কখনো হ্যাজ হয় না। কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেও হবে না, সেক্ষেত্রে কি হবে, হি উইল হ্যাভ, আই শ্যাল হ্যাভ, দে উইল হ্যাভ। অর্থাৎ দেখা যাচ্ছে ফিউচার টেন্সে হ্যাভটা উইল বা শ্যালের পরে সব সময় ব্যবহার হবে। ওকে, তাহলে এবারে আমরা বুঝলাম, আমরা তাহলে প্রথমে পারফেক্ট টেন্সে ইন টাইম অফ স্পিকিং হুইচ ইজ দ্য পারফেক্ট টেন্স, I have known, we have known which is the perfect tense and where it is used, in which persons it is used, have or has. তাহলে আমরা কথা বলার সময় এটা খেয়াল করতে হবে। আমি যদি আমার বন্ধুকে জিজ্ঞেস করি, তাহলে এবারে আমরা উদাহরণগুলো নেব। এবারে ইন্টারোগেশনের ক্ষেত্রে কি করব, আমরা যদি কাউকে প্রশ্ন করতে চাই, তাহলে আমরা নিয়মগুলো শিখে গেলাম। কি হবে না, কর্তা প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ঠিক আছে, তাহলে এখানে এই নিয়ম অনুযায়ী আমরা যদি করতে চাই, হ্যাঁ, হ্যাজ হি রিটেন, প্রথমে লিখে নাই যে হি হ্যাজ রিটেন এ লেটার। আমি যদি বলি সে তার বাবাকে লেটার টু হিজ ফাদার, সে তার বাবাকে একটা চিঠি লিখেছে, হি হ্যাজ রিটেন এ লেটার টু হিজ ফাদার। তাহলে এখানে যদি ইন্টারোগেশন করি, এটা হচ্ছে অ্যাসার্টিভ। আমি বাক্যগুলো আগের ভিডিও দেখেছি ট্রান্সফরমেশনে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে এখানে নর্মালি ক্ষেত্রে এই হ্যাজটা এখানে চলে যাবে, এই হিটা এখানে চলে আসবে, অক্সিলারি ভার্বটা আগে আসবে। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। হ্যাঁ, এইটা হচ্ছে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। ওকে, এইটা অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে রিটেন V3 ফর্ম হয়েছে, এইটা
অক্সিলারি ভার্ব, ওকে। তাহলে নিয়ম অনুযায়ী কর্তা, তারপরে হ্যাভ অথবা হ্যাজ হয়েছে, তারপর ভিথি প্লাস অবজেক্ট, এরপরে এক্সপেন্সার টু ইজ লেটার ইন দ্য আফটারনুন। তাহলে এটা যদি বলি তাহলে এক্সটেনশন অফ আফটারনুন, তাহলে এই এক্সটেনশন দিয়ে পরে বাক্যটা বড় হয়ে গেল, হি হ্যাজ রিটেন এ লেটার টু হিজ ফাদার ইন দ্য আফটারনুন। ঠিক আছে, এবার জিজ্ঞাসামূলক পাত্রে কি হবে, হ্যাজটা এখানে, অর্থাৎ এই জায়গাতে ইন্টারচেঞ্জ হয়ে যাবে কর্তার সঙ্গে হ্যাজ আর হার। হি হ্যাজ রিটেন এ লেটার, তো আমরা যদি জিজ্ঞাসা করতে চাই in time of asking something to him whether he has written a letter to his father, we have to ask, has he written a letter, has he written a letter to his father? Yes, he has written a letter, answer হবে yes he has। যদি কেউ বলতে চায় he has, এই পর্যন্ত রেখে দিলেই হবে যে বলতে চায় যে হ্যাঁ আমি চিঠিটি লিখেছি। এখানে তাহলে বোঝা গেল যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কিভাবে প্রশ্ন করব এবং প্রশ্নগুলো তার উত্তর দেব, এবং আমার কলিগস এবং বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যাদের সঙ্গে দ্য পার্সনস, দ্য আননোন সার্টেন পার্সনস হু ওয়ান্টস টু স্পিক উইথ মি, ইফ হি আস্কস সামথিং, তাহলে আই হ্যাভ টু রিপ্লাই হিম অ্যাকর্ডিংলি, ওকে। অর্থাৎ সে যা কথা বলবে, আমি আগেও বলেছি যে স্পোকেন ইংলিশটা হচ্ছে রিপ্লাই এবং কথা বলা, অর্থাৎ ইউ স্পিক অ্যান্ড রিপ্লাই, আস্ক এ কোশ্চেন, এইগুলো দুজনের পরস্পরের কথাবার্তা, কথোপকথন, কনভারসেশনের ওপরেই স্পোকেন ইংলিশটা ডিপেন্ড করে। একজনকে বলতে হবে, অন্যজন উত্তর দেবে, এইভাবেই স্পোকেন ইংলিশটা গ্রো করবে, স্পোকেন ইংলিশটা একজন স্কিলড হবে। সেই জন্য তোমাদেরকে বারবার বলেছি, ইউ উইল কন্টিনিউ প্র্যাকটিসিং স্পিকিং ইংলিশ উইথ এনি অফ দ্য পার্সনস, ইউর ফ্রেন্ডস, কলিগস, father, mother, students, and so on, your friends and college or classmates and any other persons whom you want to speak with English. It will increase the power of your speaking and it will enhance the knowledge of English, and you certainly do not get afraid of speaking English anywhere and to anybody, okay? তাহলে এখানে past perfect একটা নিয়ম আছে, সেটা আমি তোমাদের দেখাবো। পাস্ট পারফেক্ট টেন্সে কি হয় না, দুটো ঘটনা যদি শুনে রাখো, দুটো ঘটনা যদি পাশাপাশি ঘটে, কোনোটা আগে ঘটে এবং কোনোটা পরে ঘটে, তাহলে দেখা যাবে যে আগের যে ঘটনাটা সেটা পারফেক্ট টেন্সে হয়, যেটা পরের ঘটনাটা সেটা কিন্তু ইনডেফিনিট টেন্সে হয়। কিরকম, যেমন সে আসার আগে আমি কাজটি করে থাকব, বুঝে নাও ভালো করে। তাহলে এই কথা যদি আমি বলতে চাই কাউকে, ইফ আই ওয়ান্ট টু স্পিক দিস টু এনিওয়ান, ওয়ান্ট টু টেল দিস টু সামওয়ান, তাহলে আমাকে বলতে হবে আই হ্যাভ, করে থাকবো, থাকবো, সে আসার আগে আই শ্যাল হ্যাভ, ফিউচারে, বা করে যদি এখানে থেকেছিলাম, করে থেকেছিলাম যদি হয়, এটা অতীতকালে থেকেছিলাম, তাহলে আই হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, ঠিক আছে, বিফোর হি কেম, ঠিক আছে। এই নিয়ম আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, সব ক্ষেত্রে একই হবে। তাহলে এই কাজটা, সে আসার আগে আমি কাজটি করে থেকেছিলাম, তাহলে আমি কাজটি করে থেকেছিলাম আগে, এইটা আগে, আর এটা হয়েছে সে আমার আগে আসার, তাহলে এটা পরে, তাহলে পরে যেটা হবে, তাহলে যেটা আগে হয়েছিল এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর এটা হচ্ছে বিফোর হি কেম, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তাহলে নিয়ম বোঝা গেল। তাহলে অতীতকালে নিয়মটা কি বোঝার, আমি যদি কোনো কথা বলতে যাই, কেউ বলে হ্যাঁ রে তুই কাজটি কি করেছিলিস, হ্যাঁ আমি তো তার আসার আগেই কাজটি করে দিয়েছি, বা তার আসার আগেই চিঠিটা আমি লিখে দিয়েছি, তাহলে আই হ্যাড অলরেডি রিটেন দ্য লেটার বিফোর হি কেম অথবা বিফোর হি অ্যারাইভড। তাহলে এই একটা নিয়ম। তাহলে উই হ্যাভ টু রিমেম্বার দ্য রুলস অফ স্পিকিং ইংলিশ অ্যাট ফার্স্ট, দেন উই হ্যাভ টু থ্রো courageously, dauntingly, show that the confidence will lead us to speak right English and perfect English, fluent English, okay? এবার এইটা দেখে নিলে তোমরা বুঝতে পারলে দুটো কাজ। এই রকম বিভিন্ন ধরনের বাক্য তোমরা তৈরি করবে এবং বলবে, যেমন
ডাক্তারবাবু আসার আগেই রোগীটি মারা গিয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড অলরেডি ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এই একই বাক্য স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। দ্য ট্রেন হ্যাড অলরেডি ডিপার্টেড বিফোর উই রিচ দ্য স্টেশন। বা আমরা স্টেশনে পৌঁছানোর পরে ট্রেনটি ছেড়েছিলাম। তাহলে কি ট্রেনটি ছেড়েছিল? তা উই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। ওকে, তা এইভাবে বাক্যগুলো করতে হবে। এবারে ফিউচার পারফেক্টে একটা নিয়ম আছে, সেটা জানতে হবে। ফিউচার পারফেক্টে তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে আমি বলেছি ফিউচারে কখনো পারফেক্ট টেন্সে হ্যাজ ইউজ হবে না। সবসময় অক্সিলারি ভার্বের পরে ফিউচার টেন্স করার ক্ষেত্রে, ফিউচার পারফেক্ট করার ক্ষেত্রে অলওয়েজ অক্সিলারি ভার্ব উইল অর শ্যাল must be used, and there all auxiliary verb takes have after it, not has, whether it may be although it may be third person singular number. Okay, তাহলে ফিউচার টেন্স কি হবে না? সে, এই উদাহরণটাই নি, সে আসার আগে আমি চিঠিটি লিখে থাকব। চিঠিটি লিখে থাকবো। তাহলে এই নিয়মটা হচ্ছে যে বাক্যটা আমি চিঠিটি লিখে থাকবো এটা পারফেক্ট, এটা হবে ফিউচার পারফেক্ট। টেন্সগুলো আমি আগের আমাদের ভিডিওতে টোটাল বুঝিয়ে দিয়েছি। কেউ যদি জানতে চাও স্পোকেন ইংলিশের পার্টের সাথে সাথে টেন্সগুলো 1 by 1 পার্ট বাই পার্ট আমি করে দিয়েছি। কেউ যদি জানতে চাও তাহলে পূর্বের লিঙ্ক থেকে আমাদের ভিডিও চলে যাবে। ভিডিও গিয়ে পার্ট বাই পার্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারের সমস্ত টেন্স এবং পাস্টের সমস্ত টেন্সগুলো ক্লিয়ারলি আমি পার্ট করে বুঝিয়ে দিয়েছি। সুতরাং দেয়ার মাস্ট নট হ্যাভ এনি ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং ফর এ স্টুডেন্ট টু আন্ডারস্ট্যান্ড হুইচ টেন্স এ সেন্টেন্স ইজ, ইন হুইচ টেন্স। ওকে, সে আসার আগে আমি চিঠিটি লিখে থাকবো। তাহলে এখানে কি হবে? এখানে আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার। এখানে একটা নিয়ম আছে, বিফোর হি কামস হবে, অর্থাৎ এটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট আর এটা হবে ফিউচার পারফেক্ট। এই নিয়মটা মনে রাখতে হবে। একটা ফিউচার পারফেক্ট অর্থাৎ আগে যেটা হয়ে যাবে সেটা ফিউচার পারফেক্ট, পরে যেটা হবে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট। ওকে, এই নিয়মটা বিভিন্ন পরীক্ষাতেও আসে কারেকশানের ক্ষেত্রে এবং তোমাদের বলার ক্ষেত্রে। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমি স্কুলে যাওয়ার পূর্বেই ঘন্টা পড়িয়ে যাবে বা ঘন্টা পড়িয়ে যাওয়ার পূর্বেই আমি স্কুলে পৌঁছে থাকবো, এইটা। তাহলে আই হ্যাভ এখানে সেই বাক্যের ক্ষেত্রে কি হবে? অর্থাৎ এই ধরনের বাক্য যদি বলি তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ রিচড the school before the bell rings। তার প্রেজেন্ট হবে, নট র্যাং হবে, রিংস। ঘন্টা বাজার, দ্য বেল রিংস, ঘন্টা বাজার পূর্বেই আমি আই শ্যাল হ্যাভ রিচড। এখানে যদি আই শ্যালের জায়গায় তাহলে হি উইল হ্যাভ, এই ডিফারেন্স হবে। কিন্তু শ্যাল এবং উইল, শ্যালের পরেও হ্যাভ হবে, উইলের পরেও হ্যাভ হবে ফিউচারে। ওকে, তাহলে এবারে আমরা বুঝে নিলাম তাহলে ফিউচারে শ্যাল হ্যাজ কখন হবে? একমাত্র প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ হবে। যেমন সে কি খেয়েছে? হ্যাজ হি ইটেন। সে কি লিখেছে? হ্যাজ হি রিটেন। সে কি পড়েছে? হ্যাজ হি রিড দ্য বুক ইন দ্য ইভিনিং বা অ্যাট নাইট। এইভাবে আমরা কথাগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী বলবো। যেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, আমরা যদি বলি সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। সে লিখেছে, হি হ্যাজ রিটেন এ লেটার। ওকে, এইভাবে আমরা কথাগুলো প্রয়োজন অনুযায়ী আমাদেরকে বলতে হবে। এবারে আমরা কি কি শিখলাম? হ্যাভ, হ্যাজ, হ্যাড কোথায় বসে, পার্সন অনুযায়ী কীভাবে বসে। এখানে আর একটা জিনিস যে V3 কী বলে সেইটাকে একটু আমাদের জানা দরকার। V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা, একটা ভার্বের তিনখানা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। অর্থাৎ
এই তিনটে ফর্ম, উই মাস্ট নো দ্য ফর্মস অফ দ্য ভার্বস ইন টাইম অফ স্পিকিং ইংলিশ টু এনিবডি, বিকজ without knowing the perfect form of the verbs we cannot apply those verbs in our sentences. One must remember the verbs. For this one has to learn something, and he has to learn some grammatical rules to speak English fluently with others. Okay, without some knowledge one, although tries hard, can never tell English fluently. He must have some grammatical knowledge, he must have some constructive knowledge, so that in time of speaking he does not hesitate in speaking something to anybody. Okay, তো এই ভার্বের ফর্মগুলো কি কি? এই ভার্বের ফর্ম হচ্ছে যেমন রাইট, প্রেজেন্ট ফর্ম, রোট, পাস্ট ফর্ম, রিটেন, থার্ড ফর্ম। যে কোনো গ্রামার বইতে দিজ আর রিটেন ইন এনি অফ দ্য গ্রামার বুকস, পিকে দে সরকার, জাফরান দত্ত বা যে কোনো বইতে এইগুলো, যে কোনো স্ট্যান্ডার্ড গ্রামার বইয়ে এই ফর্মগুলো পেয়ে যাবে, তোমরা মুখস্থ করে নেবে। সেই মুখস্থ করে নিলে তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধে হবে। মনে রাখতে হবে যে বেসিক স্ট্রাকচার, ইউ মাস্ট নো দ্য বেসিক স্ট্রাকচার, বেসিক ভার্ব ফর্মস। এইটাকে তাহলে এই ফর্মটা সবসময় উইল বি ইউজ হ্যাভ, হ্যাজ, হ্যাড। আফটার হ্যাভ, after have, has, had, participle form must be used. Okay, তো এই পার্টিসিপল ফর্মটা তোমাদের মুখস্থ করতে হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড যেখানে আমরা অ্যাপ্লাই করব সেখানে আমি বলে দিয়েছি একটা নিয়ম, এইচ কিউ ইকুয়াল টু ভি কিউ, অর্থাৎ যেখানে এইচ, এই তিনটে ভার্ব থাকবে সেখানে এটা এইচ কিউ। তাহলে ভি কিউ ইকুয়াল টু, এই ফর্মটাকে ভি, আমরা এইটাকে যদি V1 বলি প্রেজেন্ট, V2 বলি পাস্ট, তাহলে V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এইচ কিউ ইকুয়াল টু ভি কিউ বোঝা গেল। এই নিয়মটা ইউ মাস্ট রিমেম্বার দিস রুল। তাহলে আই হ্যাভ ডু হবে বা ডিড হবে, ডান হবে, উই ডু নট নিড টু থিঙ্ক হোয়াট ফর্ম দ্য ভার্ব হ্যাভ উইল টেক। আই হ্যাভ ডান, আই হ্যাভ রিটেন, আই হ্যাভ গান, হি হ্যাজ ডান, হি হ্যাজ রিটেন। এবারে কাউকে যদি জাস্ট আমরা কিছুটা উদাহরণ নিয়ে নিই তাহলে ক্লাসটা শেষ হয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো হাউ টু ইউজ হ্যাভ, হ্যাজ, হ্যাড ইন সেন্টেন্সেস while speaking or writing. It is both useful in speaking and writing also. Okay, so we have to read there is no difference in speaking and writing. If one learns clearly how to write sentences according to his own, he will certainly learn how to speak English fluently with others. Only he needs to have courage in him, to have fluency in him, and practice will make him be fluent in speaking English. Okay, তাহলে আমরা জেনেছি। হ্যাঁ, আমরা যদি বলতে চাই কখন রমেন, রমেন তুমি কখন এসেছো, এইটা আমি যদি বলতে চাই রমেন তুমি কখন এসেছো, এইটা রমেনের জায়গায় যে কোনো নাম হতে পারে। রমেন তুমি কখন এসেছো, এই কতগুলো উদাহরণ নিয়ে নিই তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। রমেন, হোয়েন, তাহলে তুমি এখানে আছে হ্যাভ, হোয়েন হ্যাভ ইউ কাম, তাহলে কি হলো এখানে হোয়েন হলো, হ্যাভ হলো, যেহেতু হ্যাঁ কর্তা আছে ইউ বলেছিলাম জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কি হবে কাম। তাহলে এবারে এর সঙ্গে বাক্য, আমাদের বাড়িতে, টু আওয়ার হাউস, বেড়াতে, ফর এ ভিজিট, কোথায়, টু কলকাতা, কাদের সঙ্গে, উইথ আস, কোন অনুষ্ঠানে, ইন এ ফেয়ার। এই রকম করে বাক্যটা কিন্তু তোমরা বাড়াতে পারবে। ইট ইজ নট এট অল ডিফিকাল্ট টু extend the sentence according to your, only you have to use the phrases of word. আমি পরের ক্লাসে আলোচনা করব ফ্রেজ এবং সেগুলো কি করে বাড়িয়ে বাক্য এক্সটেন্ড করা যায় সেগুলো আমি আলোচনা করব। তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো ওয়ান বাই ওয়ান। তাই এরপরে আমি আবার বলছি, ছাত্ররা তোমরা অনেকেই আমাকে রেসপন্স করেছো, স্পোকেন ইংলিশ শিখতে চাও, অনেক ক্লাস দিতে বলেছো, আমি তোমাদের রেসপন্স করে এবং বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ থেকে বহু আমার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা বলেছে স্পোকেন ইংলিশটা কন্টিনিউ করতে এবং বেসিক স্তর থেকে শেখানোর জন্য, যারা দে ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তাহলে এখানে যদি উত্তর দেয় আমি
সন্ধ্যায় এসেছি বা আমি সকালে এসেছি, সকালে এসেছি। তাহলে কি হবে? আই হ্যাভ কাম হেয়ার ইন দ্য মর্নিং। তো এইভাবে বাক্য বানাতে হবে, আই হ্যাভ কাম হেয়ার ইন দ্য মর্নিং। হ্যাঁ, এবারে যদি বলি তোমার সঙ্গে সঙ্গে রীতা কি এসেছে? এসেছে। তাহলে হ্যাজ রীতা কাম উইথ ইউ? তোমার সঙ্গে, তোমার সঙ্গে রীতা কি এসেছে? না, সে আমার সঙ্গে আসেনি। আমার সঙ্গে আসেনি। নো, she has not come with me। তাহলে এবারে যদি বলা যায় ফিউচার পারফেক্ট টেন্স, সে কখন আসবে, সে কখন এসে থাকবে, সে কখন এসে থাকবে, থাকবে। তাহলে when will she have come? ঠিক আছে। তাহলে সে আগামীকাল এসে থাকবে। তাহলে she will have come here tomorrow মর্নিং। এইভাবে একের পর, হ্যাঁ হ্যাঁ, তোমার বন্ধু কি এসেছিল, এসে থেকেছিল? হ্যাজ ইউর ফ্রেন্ড কাম? এই যে, অর্থাৎ আমি তিনটে টেন্সে ব্যবহার করে কথোপকথন, অর্থাৎ একজন প্রশ্ন করলে অন্যজন রিপ্লাই করবে, এইভাবেই কনভারসেশন এগিয়ে চলে, প্রসিড করে। তো ইউ হ্যাভ টু কনভার্স, ইউ হ্যাভ টু স্টার্ট প্র্যাকটিসিং কনভারসেশন সো দ্যাট ইউ মে বি ফ্লুয়েন্ট ইন স্পিকিং ইংলিশ। তুমি যাতে দক্ষ হতে পারার জন্য প্র্যাকটিস করে রাখবে, সেই জন্য আমি বললাম তোমরা প্র্যাকটিস করবে বন্ধু বান্ধব অন্যান্যদের সাথে, বাবা মা, ছাত্রছাত্রী, অন্যান্য যার সাথেই পারবে প্র্যাকটিস করবে, উইথাউট কোনো লজ্জা করবে না। লজ্জা না রেখে অনলি গ্রামাটিক্যাল কিছু জিনিস জেনে তোমরা যদি প্র্যাকটিস করো, আই এম শিওর দ্যাট ইউ উইল সার্টেনলি বি স্কিলড ইন স্পিকিং ইংলিশ। ওকে, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমি আজকে বোঝাতে চেষ্টা করলাম যে উইল, যে হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে কীভাবে বাক্য স্পোকেন করা হয়, এবং তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, ঠিক আছে? তো পরবর্তীকালে এরকম নিয়ে ভিডিও নিয়ে আসবো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নতুন যারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এই কথা জানিয়ে তোমাদের আবার ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।